হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে পড়তে চলেছি ব্লসম এই টেক্সট বইটা থেকে। তোমরা চলে এসো পেজ নাম্বার 90, লেসন 9, পাঠ নবম, আই উইল গো উইথ মাই ফাদার অ্যা প্লাউইং, রিটেন বাই জোসেফ ক্যাম্বেল. Before going through the text, we should know the life and works of Joseph Campbell. Joseph John Campbell was born in 1879. জোসেফ জন ক্যাম্বেল 1879 সালে জন্মগ্রহণ করেছিলেন and he breathed his last in 1944 এবং 1944 সালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন. He was a famous Irish poet and lyricist. তিনি ছিলেন একজন বিখ্যাত আয়ারল্যান্ডের কবি এবং গীতি কবিতার লেখক. হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট. তিনি বেলফাস্টে জন্মগ্রহণ করেছিলেন. ইন অ্যান আইরিশ ফ্যামিলি, এক আইরিশ পরিবারে. হিজ লিটারারি অ্যাক্টিভিটিজ বিগ্যান উইথ সংস. তার সাহিত্যগত কার্যকলাপ শুরু হয়েছিল গান লেখার মধ্য দিয়ে. একটু আগে বললো যে লিরিসিস্ট ছিলেন. In 1905, 1905 সালে he moved to London. তিনি লন্ডনে চলে গিয়েছিলেন. His famous poem include, তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে At Harvest, On Waking, The Blind Man at the Fair, and finally The Old Woman, etc. অর্থাৎ এই লেখাগুলো অত্যন্ত উল্লেখযোগ্য. তো ফ্রেন্ডস, এখানে একটা টেবিল দিয়েছে, এই টেবিলটা তোমরা নিজেরাই করে নেবে. আমরা চলে আসবো টেক্সটের একটুখানি থিম, অর্থাৎ এই টেক্সটের বিষয়বস্তুটা কি, কেনই বা আমরা এই টেক্সটটা পড়বো, তো আমরা একটুখানি জেনে নিই. চলে এসো. দিস পোয়েম ডেসক্রাইবস দ্য মান্থ অফ এ বয়েজ লাইফ. এই কবিতাখানা বর্ণনা করে একটি ছেলের জীবনের মাসগুলোকে. অ্যাজ হি ওয়ার্কস অ্যালংসাইড হিজ ফাদার, যখন সে তার বাবার সঙ্গে কাজ করে. কি কাজ করে না, প্লাউইং জমি কর্ষণ করা, সোয়িং বীজ বপন করা, অ্যান্ড রিপিং এবং ফসল কাটার কাজগুলো সে করে. দিস পোয়েম ইজ আ 3 স্ট্যাঞ্জা পোয়েম দ্যাট ইজ ডিভাইডেড ইন্টু সেটস অফ 8 লাইন্স অর octaves. Each of these octaves follows a consistent rhyming pattern. তো এই কবিতাতে 3টে স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 8টি করে লাইন রয়েছে. অর্থাৎ 8 গুণিতক 3 সমান একটা 24 লাইনের কবিতা. অর্থাৎ 3টে স্ট্যাঞ্জা আর 8 লাইন করে হলে 24 লাইনের একটা কবিতা আমরা এখানে পড়ব. আর এই টেক্সটের একটা জিস্ট যদি আমরা লক্ষ্য করি, একটুখানি দেখে নাও. দ্য সান অর দ্য স্পিকার অফ দ্য পোয়েম বিগিনস বাই ডেসক্রাইবিং. একটি ছেলের মুখ দিয়ে এই কবিতাটাকে বর্ণনা করা হয়েছে, যাকে আমরা এখানে স্পিকার বলবো. begins by describing how he will do. কবিতাটা শুরু হচ্ছে এটা বর্ণনা করে যে কিভাবে সে, হোয়াট ইজ নিডেড, তার কি প্রয়োজন সেগুলো সে বলছে. অর্থাৎ তার এই চাষাবাদের কাজ করবার জন্যে তার কি কি প্রয়োজন রয়েছে বা কারা তার সঙ্গে সঙ্গ দেয়, এগুলো এখানে তুলে ধরা হয়েছে. He will go with his father to plow the land. সে তার বাবার সঙ্গে যাবে জমি কর্ষণ করতে বা লাঙল করতে. বাই দ্য গ্রিন ফিল্ড, সবুজ মাঠে. সবুজ মাঠ কেন বলা হয়েছে না, জমি কর্ষণ করবার আগে জমিতে যে ঘাস হয়ে যায়, আগাছা জন্মে যায়, তাকে দূর থেকে দেখলে মনে হয় সবুজ মাঠ. তো সে কারণে এখানে গ্রিন ফিল্ড বলে বলা হচ্ছে, আর কিছু নেই. তোমাদের টেক্সটের পেজ নাম্বার 92-তে চলে এসো. একদম নিচের দিকে হলুদ কালারে একটা নোট দিয়েছে, একটু লক্ষ্য করো, এটা তোমাদের জানা দরকার. বলছে উইদিন সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, দেখো একটা হাইফেন দিয়ে স্মল এ.
আমরা কবিতাটা পড়ার সময় লক্ষ্য করো একটুখানি, দেখো যে আই উইল গো উইথ মাই ফাদার অ্যা প্লাউইং। এখানে কেন অ্যা প্লাউইং কথাটা করেছে তার একটা ডেসক্রিপশন বা তার একটা অ্যানালাইসিস এখানে দিয়ে রেখেছে। দেখো যে এ ফর্ম অফ ভার্বিং ইজ আ হোল্ড ওভার ফ্রম আর্লিয়ার ভ্যারাইটিজ অফ ইংলিশ। মানে এই যে একটি প্রেজেন্ট পার্টিসিপলের আগে, তার আগে হাইফেন এবং তার আগে একটা স্মল এ বসানোর যে মেথডটা, এটা কিনা একটা ওল্ড ইংলিশ মেথড। তো এটা হচ্ছে আগেকার দিনের লেখকেরা, কবিরা ব্যবহার করতেন, বাট ইট ইজ ফ্যামিলিয়ার টু মডার্ন রিডার্স। কিন্তু এটাতে অনেক বেশি পরিচিতি হয়ে গেছে আধুনিক পাঠকেরা, ফ্রম নার্সারি রাইমস বোথ ওল্ড অ্যান্ড মডার্ন। মানে নার্সারি থেকে আজকের আধুনিক এবং পুরনো বা প্রাপ্তবয়স্ক যে সমস্ত রিডার্সরা রয়েছেন, তারা এই লেখার পদ্ধতি বা ধরনের সঙ্গে মানে সম্পৃক্ত হয়ে গেছেন। এবারে গ্রামাটিক্যাল ইউসেজটা কি হয়েছে একটুখানি দেখে নাও। দ্য প্রিফিক্সড এ, প্রিফিক্স মানে কি? প্রিফিক্স বলতে রুট ওয়ার্ডের আগে, বা আরো সোজাভাবে বললে যে রুট ওয়ার্ডের বাম দিকে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে প্রিফিক্স। এবার রুট ওয়ার্ড কি? রুট ওয়ার্ড হলো অ্যাডজেক্টিভ অ্যান্ড সাম আদার কোয়ালিটিস অফ অ্যাডভার্ব। এই সমস্ত পার্টস অফ স্পিচের আগে বা বাম দিকে যেটা যুক্ত হবে সেটাকে বলা হচ্ছে প্রিফিক্স, এবং যেটা তৈরি করবে একটি অপোজিট ওয়ার্ড। আর সাফিক্স তার ডান দিকে যুক্ত হবে। আমরা এগুলো নিয়ে আসবো, আমরা গ্রামারের ক্লাসে আসবো, ডিটেলসে বর্ণনা করব। তো দ্য প্রিফিক্স এ এমফেসাইজেস দ্য ডিউরেশন অফ অ্যান অ্যাকশন। মানে এই যে এ কথাটা যুক্ত হয়েছে, এটা কিসের উপর জোর দেয়? একটা কাজের সময়ের উপর জোর দিচ্ছে এখানে। কি রকম? বলছে আই উইল গো ফর প্লাউইং উইথ মাই ফাদার। মানে বলা হচ্ছে যদি এটা না ব্যবহার করা হতো তাহলে এর মানেটা কি রকম দাঁড়াতো। বলছে যে আই উইল গো ফর প্লাউইং উইথ মাই ফাদার মিনস দ্যাট হি ইজ এনগেজড ইন আ রিলেটিভলি শর্ট টার্ম টাস্ক। অর্থাৎ এ যদি না দেওয়া হয় তাহলে এটা উদ্দেশ্য করবে বা এটা মিন করতে চাইবে যে এটা একটা কম সময়ের কাজ। এবার বলছে যে আই উইল গো উইথ মাই ফাদার আফ্লাউইং মিনস দ্যাট, যখন এ লাগানো হচ্ছে বা এটা চলে আসছে বা প্রিফিক্সটা চলে আসছে, তখন এখানে কি করছে দেখো যে দ্য টাস্ক ইজ অফ আ লঙ্গার ডিউরেশন। মানে এই কাজটা একটা দীর্ঘ সময়ের কাজ। এই হচ্ছে সোজা কথা। মোদ্দা কথা হলো যদি এ না থাকে তাহলে সেটা কম সময়ের কাজ, আর যদি এ লাগানো থাকে তাহলে সেটা হবে দীর্ঘ সময়ের কাজ। এই হচ্ছে কথা, আর এখানে কিছু নেই। আমরা চলে আসবো সরাসরি টেক্সটে। কি বলছে দেখো, আই উইল গো উইথ মাই ফাদার অ্যা প্লাউইং। অ্যা প্লাউইং মানে হচ্ছে টু প্লাউ, কর্ষণ করা বা লাঙল করা। বলছে আমি আমার বাবার সঙ্গে জমি কর্ষণ করতে যাব, টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের তীরের তৃণাচ্ছাদিত সবুজ জমিতে, অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সি গার্লস। তিনটে পাখির নাম বলছে এখানে, এবং দাঁড় কাক এবং পাতি কাক এবং শঙ্খ চিলেরা উইল কাম ফ্লকিং আফটার মি, আমার পেছনে দল বেঁধে বা ঝাঁক বেঁধে আসবে। ফ্লক মানে হচ্ছে দল বেঁধে যাওয়া, মানে টু ইউনাইটেডলি যাওয়া। আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস, আমি গান ধরব সেই সমস্ত ধৈর্যশীল ঘোড়াদের হয়ে। উইথ দ্য লার্ক ইন দ্য শাইন অফ দ্য ইয়ার, চাতক পাখিদের সঙ্গে রৌদ্র করজ্জ্বল আকাশের নিচে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং, এবং আমার বাবা গাইবে
জমি কর্ষণের গান, দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার। ক্লিভিং কথার অর্থ কি? কাটিং সামথিং ইনটু টু। অর্থাৎ আমরা মানেটা এখানে এরকম নেব যে দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার, যার অর্থ হলো যা কিনা জমিকে শিরা শিরা ভাবে দুভাগে ভাগ করে দেয়। তোমরা লক্ষ্য করবে জমিতে যখন লাঙল করা হয় বা জমি যখন কর্ষণ করা হয়, দেখবে তো আগেকার দিনে গরু দিয়ে যখন লাঙল করা হতো তখন একটাই মাত্র ফলা ছিল আর কি। তো সেই ফলা যখন মাটির নিচ দিয়ে যেত তখন মাটিটা দুদিকে দু সাইডে সরে যেত, ফলে কি হতো, নিচের মাটি উপরে চলে আসতো আর উপরের মাটি নিচে চলে যেত। এখন বিভিন্ন মডার্ন এজে যে সমস্ত বিভিন্ন যান্ত্রিক টেকনোলজিগুলো এসছে, মডার্ন টেকনোলজিগুলো এসছে, সেখানেও দেখবে যে মাটি দু সাইডে মানে লাঙল হয়ে যাওয়ার ফলে জমির দুটো সাইড শিরা শিরা হয়ে যাচ্ছে, মানে এটাকেই বলা হচ্ছে ক্লিভিং। তো এই ক্লিভিং মাটিটাকে দুভাগে ভাগ করে দেয়। তো এটাকেই বলা হচ্ছে এখানে যে দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার, যা কিনা মাটিকে দুভাগে বিভক্ত করে। আমরা সেকেন্ড স্ট্যান্ডায় চলে আসবো। আই উইল গো উইথ মাই ফাদার অ্যাজ সোয়িং। তাহলে প্রথম স্ট্যান্ডাতে কি বলছিল? যে জমি কর্ষণ করতে যাবে, তাহলে জমি কর্ষণের কাজ শেষ। এর পরের পালা কি? এর পরে হচ্ছে বীজ বপনের পালা। যে আমি আমার বাবার সঙ্গে বীজ বপন করতে যাব। অ্যাসোয়িং মানে হচ্ছে প্ল্যান্টিং সিড টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি। আগে জমির রং কেমন ছিল? সবুজ। এখন জমির রং কেমন হয়ে গেছে? লাল। কেন হয়েছে? না ওই যে আগাছা বা ঘাসগুলো ছিল ওগুলো মাটির উপরে ছিল। জমি কর্ষণ করার ফলে আমি বললাম যে উপরের মাটি নিচে চলে যায়, নিচের মাটি উপরে চলে আসে। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওই নিচের মাটিটা যখন উপরে চলে আসছে তখন সেটার রং লাল দেখাচ্ছে, কারণ উপরে আর কোনো ঘাস নেই, পরিষ্কার হয়ে গেছে উপরটা। তো টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের তীরে লাল বর্ণের মাটিতে আমি বীজ বপন করতে যাব। নেক্সট বলছে দেখো যে অ্যান্ড দ্য মার্লস অ্যান্ড দ্য রবিনস অ্যান্ড দ্য থ্রাসেস। সেখানে প্রথম স্ট্যান্ডাতে তিনটে পাখির কথা বলেছিল। কি বলেছিল? না রুকস, ক্রোজ আর সিগালস। এখানে আরো তিনটে নতুন পাখির কথা বলা হচ্ছে। দেখো যে মার্লস, রবিনস অ্যান্ড থ্রাসেস। যে অ্যান্ড দ্য মার্লস এবং মার্ল পাখিরা, অ্যান্ড দ্য রবিনস এবং রবিন পাখিরা, অ্যান্ড দ্য থ্রাসেস এবং চাতক পাখিরা উইল কাম ফ্লকিং আফটার মি, আমার পেছনে ঝাঁক বেঁধে আসবে বা দল বেঁধে আসবে। আই উইল সিং দ্য স্ট্রাইডিং শাওয়ার্স। স্ট্রাইডিং মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং। আমি গাইব বা আমি গান ধরবো সেই সমস্ত কঠোর পরিশ্রমী বীজ বপনকারীদের হয়ে। উইথ দ্য ফিঞ্চ অন দ্য ফ্লাওয়ারিং স্লো। ফিঞ্চ আরো একটা পাখির নাম, সেখানে ছিল লার্ক, এখানে থ্রাস বলেছিল, আবার বলছে ফিঞ্চ। পাখিগুলোর নাম মনে রাখবে। উইথ দ্য ফিঞ্চ অন দ্য ফ্লাওয়ারিং স্লো। ফিঞ্চ মানে হচ্ছে আ কাইন্ড অফ সিঙ্গিং বার্ড। আ কাইন্ড অফ সিঙ্গিং বার্ড কথার অর্থ কি? না এক ধরনের গাইয়ে পাখি। আর স্লো মানে কি বলছে? তোমাদের টেক্সটে একটা ফুটনোট দিয়েছে, একটু দেখে নাও। যে দ্য স্মল ব্লুইশ ব্ল্যাক ফুট অফ দ্য ব্ল্যাক থর্ন উইথ আ শার্প সাওয়ার টেস্ট। টোটাল কথাটার মানে কি? না একটি ছোট্ট নীলচে কালো ফ্রুট, ফল, অফ দ্য ব্ল্যাক থর্ন মানে কালো কাঁটা জাতীয় একটি গাছের ফল, ছোট্ট ফল যেটা কিনা নীলচে কালো রঙের, উইথ এ শার্প সাওয়ার টেস্ট, যার টেস্ট বা স্বাদটা অত্যন্ত টক। তো আমরা মানেটা এরকমই নেব যে উইথ দ্য ফিঞ্চ অন দ্য ফ্লাওয়ারিং স্লো, না ওই পুষ্পশোভিত কাঁটা জাতীয় কালো গাছেদের নীলচে কালো রঙের যে গাছগুলো হয় সেখানে বসে
ফিঞ্চ পাখিরা গান শোনাবে, অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং, এবং আমার বাবা গাইবে বীজ বপনের গান। আগের স্ট্যান্ডাতে বলছিল যে জমি কর্ষণ করার গান, আর এখানে বলছে বীজ বপনের গান। দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন নো, যা কিনা কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই জানে। এখানে জ্ঞানী কেন বলা হয়েছে? দেখো, চাষ করাটা ও শিখতে হয়, জানতে হয় কখন গাছের রং কি হলে তার মধ্যে কি রোগ লেগেছে, বা তারও আগে একটা জমি কর্ষণ করার পরে কতদিন বাদে বীজ বপন করতে হয়, কিংবা কতদিন বাদে রোয়ার কাজ করতে হয়। তো এই জিনিসগুলো জানার মধ্যেও একটা লেসন বা এডুকেশনের দরকার রয়েছে। সে কারণে তাকে বলা হচ্ছে যে ওয়াইজ মেন। এটাও একটা মানে হাতে কলমে শেখার কাজ। আমরা চলে আসবো ফাইনাল স্ট্যান্ডাতে। আই উইল গো উইথ মাই ফাদার আর রিপিং, আমি আমার বাবার সঙ্গে ফসল কর্তন করতে যাব, বা আমরা আরো এরকম মানে করতে পারি যে আমি আমার বাবার সঙ্গে শস্য কর্তন করতে যাব। তাহলে জমি কর্ষণ করা হয়ে গেছে, বীজ বপন করা হলো, এবার ফসল পেকে গেছে, ফসল কাটতে যাবে। এখানে বলছে বাচ্চাটা বা ছেলেটা বলছে যে আই উইল গো উইথ মাই ফাদার আরিপিং, আমি আমার বাবার সঙ্গে ফসল কর্তন করতে যাব, টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি। এবার জমির মাটির রং কিন্তু বাদামি হয়ে গেছে। প্রথমে ছিল সবুজ, তারপর হলো লাল, এখন হয়ে গেছে বাদামি। বলছে বাদামি বর্ণের মাঠে সমুদ্রের তীরে, অ্যান্ড দ্য গিভ অ্যান্ড দ্য পিজন অ্যান্ড দ্য স্প্যারোজ, দেখবে ফসল কাটা হলে মাঠে প্রচুর পাখি চলে আসে, তারা ওই ফসলগুলো কুড়িয়ে খায়, খুঁটে খায়। তো বলছে যে এবার কারা চলে এসছে? গিজ, পাতি হাঁস, অ্যান্ড দ্য পিজন, এবং পায়রারা, অ্যান্ড দ্য স্প্যারোজ, এবং চড়ুই পাখিগুলো, উইল কাম ফ্লকিং আফটার মি, আমার পেছনে ঝাঁক বেঁধে আসবে। আই উইল সিং টু দ্য উইরি রিপার্স, সত্যি ফসল কাটার কাজে অত্যন্ত পরিশ্রম হয়, সেজন্য বলছে যে আমি এই সমস্ত শস্য কর্তনকারীদের হয়ে গান ধরব। উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান, রেন পাখিদের সঙ্গে তপ্ত দাবদাহে বা প্রখর রৌদ্রের মধ্যে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য স্কাইডি সং, এবং আমার বাবা গাইবে ফসল কাটার গান। দ্যাট জয়েজ ফর দ্য হারভেস্ট ডান, আর ফসল কাটার ফলে আমাদের বাড়িতে গোলাতে ফসল উঠলে একটা সত্যি আনন্দ হয়। তো সেই আনন্দটাই এখানে দ্য স্পিকার করতে চাইছেন। তো এই ছিল আমাদের এই টেক্সট। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও, এবং ভালো লাগলে একটি লাইক করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর পরের দিন দেখা হচ্ছে আরো একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।